নমস্কার বন্ধুরা, ভার্চুয়াল স্টাডি হাবে তোমাদের পুনরায় স্বাগত। আমি সৌভিক। আজকে আমি তোমাদের স্থিতিস্থাপকতা পার্ট 2 ভিডিও নিয়ে এলাম। তো পার্ট 1 ভিডিওতে আমরা পড়েছিলাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে, তাদের একক এবং মাত্রা, এবং তার সাথে সাথেই স্থিতিস্থাপক সীমা এবং বাকি জিনিসগুলো সম্বন্ধে জেনেছিলাম। তো আজকে আমরা পার্ট 2 ভিডিওতে হুকের সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার একক বা মাত্রা সম্বন্ধে, ইয়ং গুণাঙ্ক এবং বাকি ইয়ং গুণাঙ্কের রাশিমালা বা গাণিতিক সমীকরণ যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আসবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং দেখার পর কমেন্ট বক্সে জানিও যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বেশি কথা না বলে পার্ট 2 ভিডিও শুরু করা যাক। তো আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হুকের সূত্র শুরু করার আগে এ সম্বন্ধে 2-4টে কথা আমরা জেনে নেব। বিজ্ঞানী রবার্ট হুক 1676 খ্রিস্টাব্দে স্থিতিস্থাপকতার মূল সূত্রটি উপস্থাপন করে থাকেন। তো তার মূল সূত্রটি কী ছিল? স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রযুক্ত বাহ্যিক বল এবং বস্তুতে উৎপন্ন বিকার, অর্থাৎ বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন পরস্পর সমানুপাতিক হয়। কিন্তু পরবর্তীকালে টমাস ইয়ং বল ও বিকার এই দুটো অডের পরিবর্তে পীড়ন এবং বিকৃতির ধারণা ব্যবহার করে থাকেন এবং হুকের সূত্রকে পরিমার্জিত ও সাধারণ চেহারায় প্রকাশ করেন। এখন যে হুকের সূত্রটা আমরা দেখব সেটি হচ্ছে ইয়ং বা টমাস ইয়ংয়েরই কিন্তু সংশোধিত রূপ। এছাড়াও হুকের সূত্রটি পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের ইতিহাসে আবিষ্কৃত প্রথম পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন বালা সূত্র কিন্তু মনে করা হয়। তাহলে চলো এবার হুকের সূত্রের মূল বিবৃতি সম্বন্ধে আমরা জানব। পরিমার্জিতভাবে হুকের যে সূত্রটি আমরা জানি বা পড়ব সেটা হচ্ছে উইদিন ইলাস্টিক লিমিট ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন্থ, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক। মানে যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে তাহলে পীড়ন বাড়লে বিকৃতিও বাড়বে এবং পীড়ন কমলে বিকৃতিও কমবে। তাহলে আমরা হুকস ল সম্বন্ধে জানলাম। তাহলে চলো এর গাণিতিক রূপ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করি। হুকস লতে কি বলা হলো? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন ভ্যারিজেস বিকৃতি আন্ডার ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমার মধ্যে। এবার এটা ভ্যারিয়েশন চিহ্ন আছে, যখনই আমরা সমান চিহ্ন নিয়ে আসবো তখন কিভাবে লিখবো? পীড়ন ইজ ইকুয়াল টু কে ইনটু বিকৃতি লেখা যায়। পরের লাইন পীড়ন বাই এই বিকৃতিটা এখানে নিয়ে এলাম, তাহলে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কে। এই কে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা এটা পেলাম যে পীড়ন বা বিকৃতি মানে পীড়ন বিকৃতি যে অনুপাত সেটি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এইখানে এই যে কে বা ধ্রুবক আমরা পেলাম, এই কে বা এই ধ্রুবকটাকে আমরা নতুন একটা নাম দেব। সেটা কি? এই কে বা ধ্রুবকটাকে আমরা বলবো বস্তুর উপাদানের স্থিতিস্থাপক, বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এটা দেখছো, এটার টার্ম হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডিউলাস অফ ইলাস্টিসিটি পেলাম আমরা, এই মডিউলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের মানও কিন্তু পরিবর্তিত হয়, অর্থাৎ টেম্পারেচারের সাথে কিন্তু এটা নির্ভরশীল। আর তার সাথে সাথে জেনারেলি কি হয়, উষ্ণতা যদি টেম্পারেচারটা বাড়ায় তাহলে মডিউলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান সাধারণত হ্রাস পেয়ে থাকে। এবার আমরা আসবো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটির ইউনিট বা একক সম্বন্ধে।
এবং মাত্রা ক্যালকুলেশন করব। তো আমরা আগের ক্লাসে শিখেছিলাম যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে আমরা কি পেলাম, পীড়ন বা বিকৃতি। তাহলে এটা তো একটা সংখ্যা মাত্র, এটা তো কোনো একক নেই, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি হবে, পীড়নের মাত্রার সাথে সমান হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে পীড়নের মাত্রা আমরা পেয়েছিলাম হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই পেয়েছিলাম হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে একই রকম ভাবে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাও কিন্তু সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হবে এবং এসআই এ নিউটন পার মিটার স্কয়ার হবে। এবার আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাটি দেখে নেব। এ প্রসঙ্গে বলা যায় আগের দিন আমরা পীড়নের মাত্রা দেখেছিলাম। তো পীড়নের ক্ষেত্রে মাত্রা কি বলেছিলাম, ml-1 t-2। যেহেতু বিকৃতির কোনো একক নেই, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাও হবে ml-1 t-2। আমরা এবার পীড়ন ভার্সেস বিকৃতি লেখচিত্রটি দেখে নেব। আমরা যদি x অক্ষ বরাবর পীড়ন এবং y অক্ষ বরাবর বিকৃতি প্লট করি, তাহলে আমরা যে লেখচিত্রের প্রকৃতি পাব সেটি হচ্ছে মূল বিন্দুগামী অর্থাৎ ও বিন্দুগামী একটি সরলরেখা। এখান থেকে আমরা এটা বুঝতে পারি পীড়ন যেরকম যেরকম বাড়াবো বিকৃতির মানও সেরকম বাড়াবে, অর্থাৎ পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক। এর পরবর্তী টপিক হিসাবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক বলার আগে আমরা এর আগের দিন দুটো বিকৃতি এবং পীড়নের প্রকারভেদ যখন বলেছিলাম তখন অনুদৈর্ঘ্য বিকৃতির কথাটা বলেছিলাম এবং অনুদৈর্ঘ্য পীড়নের কথাটা বলেছিলাম। বাহ্যিক বলের ক্রিয়ায় যদি বস্তুর মূলত দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় তাহলে সে বস্তু বিকৃতিকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য বিকৃতি। আর এই অনুদৈর্ঘ্য বিকৃতির ফলে কোনো বস্তুর অভ্যন্তরে যে পীড়ন উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস এই জিনিসটা বুঝতে গেলে সবপ্রথম আমরা এই দুটো জিনিসের অনুপাত নিয়ে কাজ করব। ইয়ং গুণাঙ্ককে আমরা যদি y দিয়ে প্রকাশ করি বা ইয়ং মডুলাসকে y দিয়ে প্রকাশ করি, তাহলে y সমান বলা যায় অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। কিন্তু এই সূত্রের একটি শর্ত আছে, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতিকে আমরা y বা ইয়ং মডুলাস বলবো। এই সূত্রের শর্তটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু থাকতে হবে। স্থিতিস্থাপক সীমা অতিক্রান্ত হয়ে গেলে কিন্তু এই সূত্রটি কাজ করবে না। এবার আমরা এই সেম জিনিসে পাশে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে কি হয়েছে, বড় হাতের ক্যাপিটাল যে এল দৈর্ঘ্য, সেই ক্যাপিটাল এল দৈর্ঘ্য আর এ প্রস্থ বিশিষ্ট একটি তারের এক প্রান্তে একটা দৃঢ় অবলম্বনের সাথে বাঁধা আছে। উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবলম্বন। তো ব্যাপারটা কি, এবার পরে কি হলো, পরের ছবি দেখো, এবার অপর প্রান্তে একটা ভর ঝোলানো আছে, এম ভর একটা ঝোলানো আছে। এর ফলে কি হবে, তারটির দৈর্ঘ্য বরাবর আমরা কি শিখেছিলাম, ওজন নিম্নমুখী কাজ করে। তাহলে তারটির দৈর্ঘ্য বরাবর এমজি বল কাজ করবে বা ওজন কাজ করবে। এর ফলে কি হবে, তারের অভিয়াসে তারের দৈর্ঘ্য কিছুটা বাড়বে। সে যে দৈর্ঘ্যটা বাড়লো সেই তারের দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ছোট হাতের এল দিয়ে দেখো কল্পনা করে নিয়েছি, তাই তো। তাহলে এই যে এল বাড়লো, এবার প্রথমে আমরা দেখবো অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা যদি ফার্স্টে অনুদৈর্ঘ্য বিকৃতি বের করি, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি বলেছিলাম, দৈর্ঘ্য বৃদ্ধি যেটা সেটা ফার্স্টে বসবে। তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, ছোট হাতের এল পরিমাণ হয়েছে, আর অরিজিনাল দৈর্ঘ্য ছিল বড় হাতের এল পরিমাণ। একই রকম ভাবে যদি আমরা অনুদৈর্ঘ্য পীড়নের কথা বলি, তাহলে অনুদৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে প্রযুক্ত বল মানে হচ্ছে কি এফ, আর এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা আগেই বলে নিয়েছি। এবার আমরা পীড়ন আর বিকৃতি দুটোরই মান পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমরা এই সমীকরণে বসিয়ে দেখি কি হয়। তাহলে y হচ্ছে, ফার্স্টে আমরা পীড়ন বসাবো, তাহলে f বাই a, তারপরে বিকৃতি বসাবো, তাহলে l বাই l। এরা ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে কি হবে,
আচ্ছা করে দেখাচ্ছি। তাহলে এফ বাই এ ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে এল বাই এল হচ্ছে। পরের লাইন কি হচ্ছে, এফ এল বাই এ এল। এইটার আমরা আরেকটা মান পেতে পারি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল। তাহলে ফাইনাল ইকুয়েশনটা সেটা আমরা পেলাম y ইজ ইকাল টু এফ এল বাই পাই আর স্কোয়ার। এবার কি হচ্ছে, এবার যদি এম আর জির ভ্যালু কোনো অঙ্কে দেওয়া থাকে, তাহলে এটিকে আমরা আর এক রকম ভাবে লিখতে পারি, আর একটু ফার্দার লিখতে পারি। এই এফ এর জায়গায় আমরা এফ ইজ ইকাল টু এম জি বসিয়ে দিলাম, তাহলে এল থাকলোই, আর নিচে আমরা পাই আর স্কোয়ার আর স্মল এ পেয়েছিলাম। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা হলো আমার ইয়ং পূর্ণাঙ্কের গাণিতিক রাশিমালা। এই সম্বন্ধে আমরা আরও 3টি টার্ম সম্বন্ধে জেনে নেব। প্রথমে আছে অসহভার, যাকে আমরা ইংলিশে ব্রেকিং লোড বলে থাকি। কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে আমরা ব্রেকিং লোড বা অসহভার বলে থাকব। এরপরে আছে অসহপীড়ন বা ব্রেকিং ট্রেস। কোনো বস্তুর উপর অসহভার প্রযুক্ত হলে বস্তুটির অভ্যন্তরে সৃষ্ট প্রতিক্রিয়া যে বল তাকে আমরা অসহপীড়ন বলবো। এর পরবর্তী টপিক হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফ্যাটিগ। কোনো বস্তুকে বারবার বিকৃত করে থাকলে বস্তুটির স্থিতিস্থাপকতা ধর্মের অবনতি ঘটে। এর ফলে কি হবে, কিছুক্ষণের মধ্যে বস্তুটি স্থিতিস্থাপক সীমার মধ্যেই ছিঁড়ে যায় বা ভেঙে যায়। বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বা অবসাদ বলে। এই কারণে কিন্তু আমরা লক্ষ্য করে আমরা দেখে থাকি বহু পুরনো লোহার যে ব্রিজ না বিপজ্জনক বলে আখ্যা দেওয়া হয়। রিসেন্টলি আমাদের স্ট্রিটেও এরকম ঘটনা ঘটেছে। তো বহু পুরনো লোহার ব্রিজকে বিপজ্জনক আখ্যা দেওয়ার কারণ হচ্ছে বারবার বিকৃতির ফলে ব্রিজের স্থিতিস্থাপকতা ধর্ম বা ইলাস্টিক ধর্মের অবনতি হচ্ছে। তাহলে হুকের সূত্র থেকে আমরা বলতে পারি বস্তুর বিকৃতি ভ্যারিজাস প্রযুক্ত বল, অর্থাৎ প্রযুক্ত বল আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। তাহলে এখানে আমরা একটা স্প্রিংয়ের এক্সাম্পল দেখে নেব। যে স্প্রিংটা আমরা দেখতে পাচ্ছি সেই স্প্রিংয়ের উপর আমরা এফ বল প্রয়োগ করেছি। এফ বল প্রয়োগ করায় ওর এক্স পরিমাণ প্রসারণ ঘটছে। তাহলে এফ বল প্রয়োগ করায় ওর এক্স পরিমাণ প্রসারণ ঘটছে। তাহলে প্রসারণ যেটা ঘটছে সেটাই তো বিকৃতি, তাই তো? তাহলে এফ বলের জন্য যদি ওর এক্স পরিমাণ প্রসারণ ঘটে, তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি, এফ ভ্যারিজাস এক্স, কারণ এফ বল প্রয়োগ করেছি তার ফলে ওর এক্স পরিমাণ প্রসারণ ঘটেছে। আবার সমানুপাতিক চিহ্ন পেলাম, সমান চিহ্নে কনভার্ট করছি। তাহলে পরের লাইন লেখা যায় এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এই কেটা আমরা ধরছি যে কোনো একটা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এই কেটা হচ্ছে যে কোনো একটা সমানুপাতিক ধ্রুবক বা যে কোনো একটা কনস্ট্যান্ট। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কে এক্স। এবার হচ্ছে কি, আমরা নিউটনের তৃতীয় গতি সূত্র পড়েছি। স্প্রিং এর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংও কি করবে, সমান এবং বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে। এফ বল যদি প্রয়োগ করি তাহলে স্প্রিং কি করবে, এফ বল যদি ডাউনওয়ার্ডস হয় তাহলে স্প্রিং কি করবে, সমান বিপরীতমুখী একটি বল আপওয়ার্ডস পুট করবে বা আপওয়ার্ডস একটা প্রয়োগ করবে। তাহলে হচ্ছে কি, এই যে সমান বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করতে চলেছে স্প্রিং, সেই সমান বিপরীতমুখী বলটাকে আমরা লিখবো এফই, অর্থাৎ ই ফর হচ্ছে ইলাস্টিক বা বাংলায় কি বলবো, স্থিতিস্থাপক বল। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী এই এফইটা কার সাথে সমান হবে, এই এফইটা কি হবে, এফ এর সাথে সমান, মানে সমান, কিন্তু অভিমুখটা কি হবে, আলাদা, মানে বিপরীতমুখী। তাহলে এফই ইজ ইকুয়াল টু মাইনাস এফ বলা যায় নিউটনের থার্ড ল থেকে। পরের লাইন যদি আমরা করি তাহলে এফ ই, আর আমরা এফ এর মান আগে আমরা বের করে রেখেছি। এফ এর মান কি বের করেছি, কে এক্স বের করেছি। তাহলে এফ ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স, এইটুকু আমরা পেলাম। তাহলে এফ ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স। তাহলে এইখানে নেগেটিভ চিহ্নটা কেন পেলাম, কারণ নেগেটিভ চিহ্নটা বোঝাচ্ছে এই এফ ই আর এই এফ বা এবং তার সাথে এই দৈর্ঘ্য প্রসারণ পরস্পর কি হচ্ছে, বিপরীতমুখী। এই যে কে পেলাম, এই কেটাকে আমরা বলবো স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট, এই কেটাকে আমরা বলবো। মাইনাস চিহ্নটাকে আমরা বলছি বিপরীতমুখী করার জন্য মাইনাস চিহ্ন ইউজ করা হয়েছে।
এবার যদি আমরা x ইজিক্যাল টু 1 বসাই, এবার এই ইকুয়েশনে যদি আমরা x ইজিক্যাল টু 1 বসাই, আর এই যে x ইজিক্যাল টু 1 বসাচ্ছি, তাহলে যদি এই জিনিসটা কি হবে, f ইজিক্যাল টু k হয়ে যাচ্ছে, তাই তো? বা এই যে ইকুয়েশনটা আছে যে x ইজিক্যাল টু 1 বসা, তাহলে f ইজিক্যাল টু কি হচ্ছে, k হয়ে যাচ্ছে, তাহলে f ইজিক্যাল টু k। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্প্রিং এর বল কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্টের কিন্তু সংজ্ঞা পাবো। কিরকম? তাহলে আমরা এখানে কি x টা 1 বসিয়েছি, মানে একক দৈর্ঘ্য করেছি। তাহলে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে বল, তাকে আমরা কি বলবো, স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। এবার বিভিন্ন স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু এই k এর মান বিভিন্ন হয়। এবার আমরা এই বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্টের ইউনিট নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তাহলে আমরা এই ইকুয়েশনের সাহায্য নিচ্ছি, এই ইকুয়েশনের সাহায্য নিই, তাহলে আমরা এই k ইজিক্যাল টু কি বলতে পারি, k ইজিক্যাল টু আমরা বলতে পারি f বাই x, তাই তো? তাহলে এই f এর SI ইউনিট কি, এই f মানে হচ্ছে ফোর্স, তাহলে ফোর্সের SI ইউনিট সবাই আমরা জানি নিউটন। আর x হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এগেন মিটার। তাহলে নিউটন পার মিটার হচ্ছে ইউনিট, এবং সিজিএস ইউনিট হবে ডাইন পার সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে স্প্রিং এর বল ধ্রুবক কি, স্প্রিং এর বল ধ্রুবকের রাশিমালা এবং স্প্রিং এর বল ধ্রুবকের একক সম্বন্ধে জানলাম। তাহলে তোমরা ইলাস্ট্রিসিটি পার্ট 2 ভিডিও দেখলে, তোমরা কমেন্টস করে জানাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর এর পরবর্তী টপিক হিসাবে ফিজিক্সের কোন জিনিস কভার করতে চাও সেটি কমেন্টস করে জানিও। তাহলে আমি ডেফিনেটলি ট্রাই করব সেই জিনিসটি তোমাদের সামনে তুলে ধরতে। আর আরেকটি কথা তোমার শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমরা যদি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ড্রয়িং, কম্পিউটার এই সম্বন্ধে যদি ভিডিও তোমাদের আপলোড করি, তোমরা কি মানে সেটা দেখবে বা পছন্দ করবে? তোমরা কি চাও সেই ধরনের ভিডিও আমরা আপলোড করি? মানে ওটা স্পেশাল ভিডিও হিসাবে যাবে, ড্রয়িং হোক বা কম্পিউটার হোক বা বিভিন্ন মোটিভেশনাল ক্লাস হোক, আমরা চাইছি সেরকমই কিছু একটা উইকে একটা বা দুটো ভিডিও স্পেশাল ভিডিও হিসাবে তোমাদের গ্রুপের জন্য এই আপলোড করতে। তো তোমরা কমেন্টস করে জানিও সেই ধরনের ভিডিও পেতে তোমরা আগ্রহী কিনা। তাহলে আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।